মাঝরাতের একটা ফোন কল, একটা আননোন নাম্বার। ভাবুন তো, একটা শান্ত সাধারণ রাত কিভাবে চোখের পলকে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যেতে পারে। চলুন এই রহস্যের ভেতরে ঢোকা যাক। রাত তখন ঠিক ৩টা, মানে চারিদিকে একদম শুনশান নীরবতা। শহরটা যেন গভীর ঘুমে ডুবে আছে। মাঝে মাঝে শুধু কুকুরের ডাক বা কোনো দূরের ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। আর এমনই এক রাতে রাহাত তার বিছানায় জেগেছিল, কিছুতেই ঘুম আসছিল না। ঠিক তখনই হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা অজানা নম্বর। মানে এই মাঝরাতে কে ফোন করতে পারে? রাহাত প্রথমে ব্যাপারটাকে পাত্তায় দিল না, কিন্তু কলটা কেটে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই এবারও একটু বিরক্ত হয়েই কলটা রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশটা একদম চুপ, কিচ্ছু শোনা যাচ্ছে না। আর ঠিক তার পরেই ভেসে আসলো একদম বরফ শীতল একটা ফিসফিসে গলা। তুই এখনো ঘুমাসনি? প্রশ্নটা শোনার সাথে সাথেই রাহাতের বুকের ভেতরটা যেন জমে গেল। গলাটা কেমন যেন চেনা, কিন্তু অস্বাভাবিক রকম ঠান্ডা। রাহাত কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে একটা আজীব শব্দ ভেসে আসল। খরর খরর, মানে যেন কেউ খুব কষ্ট করে শ্বাস নিচ্ছে। স্বাভাবিক নিঃশ্বাস বিলকুলই না। এই গা ছমছমে শব্দটা কয়েক সেকেন্ড চলার পরেই ঠাস করে কলটা কেটে গেল। পরদিন সকালে রাহাত যখন ওই নম্বরে কলব্যাক করার চেষ্টা করল, তখন তো আরও অবাক। একটা যান্ত্রিক কণ্ঠ শুধু বলে গেল, আপনি যে নম্বরে কল করার চেষ্টা করছেন সেটার কোনো অস্তিত্বই নেই। তখন রাহাত কি করল? নম্বরটা কপি করে সোজা ট্রুকলারে স্যাচ দিল। আর স্ক্রিনে যা দেখল তা দেখে ওর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। নাম আরিফ, আর ঠিক পাশেই ব্র্যাকেটে লেখা মৃত। আরিফ নামটা রাহাতের খুব চেনা। আরিফ ছিল ওর স্কুলের সবচেয়ে কাছের বন্ধুদের একজন। কিন্তু ঠিক ২ বছর আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এসে মারা যায়। তাহলে একজন মৃত মানুষের নম্বর থেকে কল আসাটা কিভাবে সম্ভব? রাহাত যখন এই অসম্ভব ব্যাপারটা নিয়ে ভাবছে, মাথা কাজ করছে না, ঠিক সেই মুহূর্তে ওর ফোনে একটা মেসেজ আসলো, সেই একই আননোন নাম্বার থেকে। মেসেজে লেখা, আজ রাত ৩টায় আবার কল করব। এই একটা লাইনই যথেষ্ট ছিল এটা বোঝার জন্য যে গত রাতের ঘটনাটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা সত্যি। এই মেসেজটা দেখেই রাহাতের মাথায় যেন বিজলি চমকাল। ওর মনে পড়ে গেল পুরনো সেই কালো অধ্যায়ের কথা। অনেক বছর আগে ও আর ওর বন্ধুরা মিলে একটা পোড়ো বাড়িতে একটা ভয়ঙ্কর খেলা খেলেছিল, মৃত আত্মাদের ডাকার খেলা। নাম ছিল স্পিরিট কলিং। মানে এই ধরনের খেলাগুলো তো জানেনই, প্রায় সব দেশেই আরবান লেজেন্ড হিসেবে চলে আসে। কৌতূহলী ছেলেমেয়েরা অজানাকে জানতে গিয়ে ভয়ঙ্কর সব কাণ্ড করে বসে। সে রাতে ঠিক কি হয়েছিল? ওরা ওই পোড়ো বাড়িতে ঝুঁকেছিল, মোমবাতি জ্বালিয়ে গোল হয়ে বসেছিল। আর ওদের মধ্যে যে সবচেয়ে সাহসী ছিল, মানে আরিফ, সে হঠাৎ চিৎকার করে আত্মাদের চ্যালেঞ্জ করে বসল। আর ওর ডাকার সাথে সাথেই ঘরের কোণার অন্ধকার থেকে একটা ফিসফিস শব্দ শোনা গেল, যা শুনে ওরা সবাই ভয়ে যে যেদিকে পারল দৌড়ে পালালো। আরিফের ওই চ্যালেঞ্জের জবাবে অন্ধকার থেকে যে উত্তরটা এসেছিল সেটা ছিল আরও সাংঘাতিক। আমি তো এসেই গেছি। এই একটা কথাই ওদের রক্তপানি করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা, এবার বর্তমানে ফেরা যাক। ঘড়ির কাঁটা আবার সেই রাত ৩টার ঘরে। গত রাতের ভয় আর পুরনো সেই দুঃসহ স্মৃতি সবকিছু নিয়ে রাহাত অপেক্ষা করছিল ওই কলটার জন্য। ঠিক ৩টে বাজতেই ফোনটা বেজে উঠল। রাহাত কাপা কাপা হাতে কলটা ধরতেই ওপাশ থেকে সেই একই গলা। তুই মনে রেখেছিস? রাহাতের গলাটা ভয়ে শুকিয়ে কাঠ। ও কোনোমতে জিজ্ঞেস করল, কি মনে রাখার কথা বলছিস? উত্তর আসলো, ওই রাতটা। আর এরপর যা হলো সেটা কল্পনারও বাইরে। আরিফের ওই একা গলার সাথে হঠাৎ করে আরও অনেকগুলো গলা মিশে গেল, যেন একটা ভয়ঙ্কর কোরাস। আর সবাই মিলে একসাথে চিৎকার করে বলে উঠল, আমরা এসেছি। বলেই লাইনটা আবার কেটে গেল। এই ঘটনার পর রাহাত ঠিক করল, যা হওয়ার হবে, ওকে ওই পুরনো পোড়ো বাড়িতে যেতেই হবে। ওখানে পৌঁছানোর পর ওর ফোনে একটা মেসেজ আসলো, উপরে আয়। ওর সদ্ভুষির আকর্ষণে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল, যেন ওর নিজের শরীরের ওপর ওর আর কোনো কন্ট্রোলই নেই। রাহাত একটা আধখোলা দরজার ঘরে ঢুকতেই ওর পেছন থেকে দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ধরাম! ও এখন ভেতরে কমপ্লিটলি আটকা। ঘরের কোণার মিশমিশে অন্ধকার থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে আসতে লাগল। আর কেউ নয়, আরিফের প্রেতাত্মা। কিন্তু ওর চেহারাটা বীভৎসভাবে বিকৃত। ওর সেই একাধিক কণ্ঠের মিশেলে তৈরি হওয়া গলাটা অভিযোগের সুরে বলে উঠল, তুই আমাদের ডেকেছিলি, কিন্তু তুই পালিয়েছিলি। আর এখানেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা বেরিয়ে আসে।
আসলে সেদিন রাতে পালানোর সময় আরিফ হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু ভয়ে কেউ ওর জন্য থামেনি। বন্ধুরা ওকে ওই অশুভ শক্তির কাছে একা ফেলে পালিয়েছিল। ফলে সেই আত্মারা আর ফিরে যেতে পারেনি, ওরা আরিফের সাথে আটকে গিয়েছিল। আরিফের প্রেতাত্মা ওর দিকে এগিয়ে আসতেই চারপাশটা হঠাৎ করে নিকোষ কালো অন্ধকারে ঢেকে গেল। রাহাতের পৃথিবীটা যেন এক মুহূর্তে নিভে গেল। ওই অন্ধকারের মধ্যে রাহাত শুধু ওর ফোন বাজার শব্দ শুনতে পেল। যখন স্ক্রিনের দিকে তাকালো, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওর নিজের নাম থেকেই কল আসছে, মানে রাহাত নিজেই নিজেকে কল করছে। আর ঠিক তারপরেই ফোনে স্ক্রিনে ভেসে উঠল ওর নিজেরই মুখ, কিন্তু সেই মুখটা আর স্বাভাবিক নেই। চোখ দুটো ধবধবে সাদা, আর মুখে একটা বিভৎস বিকৃত হাসি। সেই বিকৃত মুখটা থেকে ফাইনাল রাইটটা বেরিয়ে আসলো, যেটা আসলে ওই সম্মিলিত আত্মারই কণ্ঠ ছিল। এবার তুই আমাদের সাথেই থাকবি। পরদিন সকালে ওই পোড়ো বাড়িটা থেকে রাহাতের নিথর দেহটা পাওয়া যায়। ওর হাতে ধরা ফোনটার শেষ কলটা ছিল সেই আননোন নাম্বার থেকেই, কিন্তু এবার ট্রুকলারে ওই নম্বরটা সার্চ দিলে নাম দেখাচ্ছিল রাহাত মৃত। অর্থাৎ অভিশাপটা চক্রাকারে আরিফের থেকে রাহাতের কাছে চলে এসেছে। এই ঘটনাটা একটা ভয়ঙ্কর সত্যি আমাদের সামনে নিয়ে আসে। কিছু দরজা একবার খুললে সেটা আর বন্ধ করা যায় না। কিছু জিনিসকে ডেকে তো আনা যায়, কিন্তু তাদের ফেরত পাঠানোর রাস্তা হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যায় না।